ওই পাইন বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দেখি কিছু সাইলেন্ট ভ্যালি পাই কিনা। আমরা পুরোটাই এই গুগল ম্যাপের সাহায্যে এলাম। এইরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ওই যে সামনে একটা ভ্যালি, এটাকেই বলছে সাইলেন্ট ভ্যালি। এটা হচ্ছে স্যাক্রেড হার্ট চার্চটা, পেছন দিয়ে দেখতে পেলাম। এই হচ্ছে স্যাক্রেড হার্ট স্কুল। ফ্রেন্ডস, আমরা এই পেডং বাজার ক্রস করলাম, ক্রস করেই পড়লো এই যে স্যাক্রেড হার্ট চার্চ, পাশে হচ্ছে স্যাক্রেড হার্ট স্কুল। কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে, এই দেখো পুরো গোল্ডেন কালারের, সুন্দর লাগছে না? পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই যে সেই মনাস্ট্রিটা, সাংচে টোরজে মনাস্ট্রি। ফ্রেন্ডস, এই হচ্ছে পেছনে আমার বিখ্যাত সেই পেডংয়ের ক্রস হিল। এর অপর দিকে দেখা যায় হচ্ছে হিমালয়ান পিকসগুলো, পরেই হচ্ছে তিব্বত। এই হচ্ছে ক্রস হিল। এখন চলে এসেছি এই মিলনটপ হোমস্টে একদম ওপরের ছাদে। এখানে সামনে একটা হার্ট সাইন আছে, এখানে তোমরা বসে ফটো তুলতে পারবে। আর এখানে একদম সোজাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে কাঞ্চনজঙ্ঘার সাথে একদম এই ফটোটা আসবে। খুবই একটা দারুণ প্লেস এই মিলনটপ হোমস্টে। ফ্রেন্ডস, এখানে কিছুক্ষণ চুপ করে দাঁড়াবে, এবার মন শান্ত হয়ে যাবে। আনএক্সপ্লোরড প্লেসকে এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগছে জায়গাটা। পাইন বনের স্নিগ্ধ ছায়া, মেঘেদের সেই খেলা, পাহাড়ি পথের বাঁকে বাঁকে কাটে শান্ত বেলা। চেনা পথের বাইরে কোথাও নিভৃত এক ডেরা, পাহাড় ঘেরা পেডং যেন রূপকথায় মোড়া। পুরনো স্মৃতি নতুন সুর, শান্ত নীরবতা। আজ শোনাবো এই পাহাড়ি গ্রামের সহজ কথা। পাহাড় মানেই আমাদের কাছে দার্জিলিং বা গ্যাংটক, কিন্তু ভিড়ভাট্টা এড়িয়ে যদি পাহাড়ের আসল নির্জনতা আর প্রাচীন ইতিহাসের ছোঁয়া পেতে চাও, তবে আজকের এই ভিডিও একদম তোমাদের জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি কালিম্পং জেলার এক ছোট্ট অথচ মায়াবী পাহাড়ি জনপদ পেডংয়ে, যা কালিম্পংয়ের মূল শহর থেকে মাত্র 21 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি যেমন শান্ত, তেমনি এর পরতে পরতে লুকিয়ে আছে ইতিহাস। সিল্ক রুটের এক প্রাচীন অংশ এই পেডং। ভুটানি ভাষায় পাইনকে বলা হয় পে, আর গাছকে বলা হয় ডং, মিশে গিয়ে পেডং, যেখান থেকে এই গ্রামের নামকরণ হয়েছে পেডং। এখানে এখনো রয়েছে প্রায় 200 বছর পুরনো এক পাইন গাছ। এটা সেই সিল্ক রুট আমলের কথা। আজকের ভ্লগে আমি তোমাদের ঘুরে দেখাবো প্রায় 300 বছরের পুরনো সাংচেন দোরজে মনাস্ট্রি, কালিম্পংয়ের নিঝুম পাইন বনের মধ্যে অবস্থিত এক ছোট্ট ও শান্ত উপত্যকা সাইলেন্ট ভ্যালি, ঐতিহাসিক ক্রুজ সমৃদ্ধ একটি শান্ত ও পবিত্র পর্যটন কেন্দ্র পেডংয়ের ক্রস হিল, আর পাহাড়ের বুক চিরে কাঞ্চনজঙ্ঘার সেই মন মাতানো রূপ। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগ, আর একসাথে খুঁজে নিই পেডংয়ের সৌন্দর্য। আর আমি সৌমাল্য, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। অফবিট কালিম্পং 2025 সিরিজের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে সুস্বাগতম। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এবারে আমরা উত্তরবঙ্গে ঘুরতে এসে বেছে নিয়েছিলাম কালিম্পং জেলার 4টি অফবিট জায়গা, যার মধ্যে কাফেরগাঁও ও ফিকেলেগাঁওয়ের ভ্রমণ কাহিনী আমি আগের দুটো ভ্লগে শেয়ার করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন ও আই বাটনে দিয়ে দিলাম, চাইলে তোমরা দেখে আসতে পারো। তাহলে এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ব্লগ। তো ফ্রেন্ডস, আমাদের ফিকেলেগাঁও ঘোরা কমপ্লিট। এবার আমরা এখন বেরিয়ে যাচ্ছি পেডংয়ের পথে। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, ইঞ্জিনটা একটু গরম হোক, তারপর আমরা রওনা দেবো পেডংয়ের পথে। উঠে পড়েছি গাড়িতে, এখন এবার রওনা দিলাম পেডংয়ের পথে। ফিকেলেগাঁও টাটা। 30শে নভেম্বর 2025 উত্তরবঙ্গ ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন। ফিকেলেগাঁও থেকে বেরিয়ে পড়েছি পেডংয়ের উদ্দেশ্যে। পেডংয়ে তোমরা কিভাবে পৌঁছাবে? ফিকেলেগাঁও থেকে পেডংয়ের দূরত্ব প্রায় 16 কিলোমিটার, আর সময় লাগে ওই ঘন্টাখানেক মতো। তোমরা যদি এনজিপি থেকে ডাইরেক্ট পেডং আসো, তাহলে দূরত্ব পড়বে প্রায় 95 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা মতো। তোমরা চাইলে নিউমাল জংশন থেকেও আসতে পারো, সেক্ষেত্রে দূরত্বটা কিছুটা কমবে। তবে এনজিপি বা নিউমাল জংশন যেখান থেকেই আসো না কেন, তোমাদের প্রথমে পৌঁছাতে হবে আলগাড়া। তারপর সেখান থেকে তোমরা পেডংয়ের দিকে ঘুরে যাবে। এনজিপি
থেকে সরাসরি পেডং পর্যন্ত আসতে রিজার্ভ গাড়িতে ভাড়া লাগবে প্রায় 4,000 টাকা, এটা ছোট গাড়ির জন্য, আর বড় গাড়ির জন্য লাগবে প্রায় 5,000 টাকা। আর যদি তোমরা শেয়ার গাড়িতে আসতে চাও সেক্ষেত্রে এনজিপি বা শিলিগুড়ি বা নিউমাল জংশন থেকে আলগারা পর্যন্ত আসার শেয়ার গাড়ি পেয়ে যাবে, যার ভাড়া নেবে প্রায় 350 টাকা, এবং তারপর আলগারা থেকে পেডং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবে, যার ভাড়া লাগবে 100 টাকা মতো। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি আলগারাতে। এই আলগারা থেকেই একটা রাস্তা চলে যাচ্ছে লাভার দিকে, আর বাঁ দিক দিয়ে একটা পেডং। আমরা ওই রাস্তাটা দিয়ে পেডং চলে যাব। এই আলগারা পর্যন্ত আসতে হবে পেডং যেতে গেলে। এই যে আলগারা মোড়, এখান থেকে তোমরা শেয়ার ট্যাক্সিও পেয়ে যাবে। এবার আলোচনা করে নেওয়া যাক পেডংয়ে তোমরা কি কি দ্রষ্টব্য জায়গা দেখতে পারবে। পেডংয়ের দ্রষ্টব্য জায়গাগুলির মধ্যে প্রথমেই তোমরা দেখে নিতে পারো পেডংয়ের একদম কাছে অবস্থিত কিছু স্পট, যেমন ক্রস হিল, সাইলেন্ট ভ্যালি এবং সাংচেন ডোরজে মনাস্ট্রি, যেটা খুবই পুরনো একটি মনাস্ট্রি। এছাড়াও তোমরা পেডং থেকে একদিনে ঘুরে আসতে পারো কালিম্পংয়ের প্রধান দ্রষ্টব্য স্থানগুলো থেকে, যেমন ডেলো পার্ক, কালিম্পং সায়েন্স সেন্টার, হনুমান টক, বুদ্ধ পার্ক ইত্যাদি। কারণ কালিম্পংয়ের দূরত্ব পেডংয়ের থেকে মাত্র 22 কিলোমিটার। এই স্পটগুলো আমি গত ভিডিওতে কভার করেছিলাম ফিকেলেগাঁও থেকে, তাই আজকে আর দেখাচ্ছি না। তোমরা চাইলে দেখে আসতে পারো, ডেসক্রিপশন বক্সে অলরেডি লিংক দেওয়া আছে। আমরা এখন আলগারা থেকে অনেকটাই পেডংয়ের দিকে চলে এসেছি। এই রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম শিলারিকা যাওয়ার রাস্তা। গুগল ম্যাপের সাহায্যে সেই পথ ধরেই খুঁজতে লাগলাম সাইলেন্ট ভ্যালি। লোকাল কিছু গাড়ির ড্রাইভারদেরকে গুগল থেকে সাইলেন্ট ভ্যালির ছবি দেখিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই চিনতে পারলো না। বাধ্য হয়ে আমরা গুগল ম্যাপের ভরসাই করলাম এবং গুগল ম্যাপের দেখানো পথ ধরেই যেতে লাগলাম। কিন্তু যেখানটায় ম্যাপে সাইলেন্ট ভ্যালি বলে দেখাচ্ছিল, ঠিক সেই পয়েন্টটাতে পৌঁছে গিয়েও খুঁজে পেলাম না সাইলেন্ট ভ্যালি। আরও কিছুটা এইভাবে আস্তে আস্তে যেতে যেতে খুঁজতে লাগলাম, কিন্তু তাও দেখা পেলাম না সাইলেন্ট ভ্যালি। ঠিক তখনই একজন গ্রামবাসীর সাথে দেখা, যিনি পাহাড়ি গাছ থেকে পাতা কেটে নিয়ে যাচ্ছিলেন। ওনাকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে আরেকটু পিছিয়ে গিয়েই একটা পাহাড়ি রাস্তা পড়বে, সেই রাস্তা ধরে একটু এগোলেই একটা ফাঁকা মাঠ পড়বে। আমাদের আর বুঝতে বাকি রইল না যে উনি যে ফাঁকা মাঠটার কথা বলছেন ওটাই সাইলেন্ট ভ্যালি। তাই আমরা আবারও পিছিয়ে গেলাম ঠিক যেইখানটাই গুগল ম্যাপ সাইলেন্ট ভ্যালির লোকেশন দেখাচ্ছিল। এবার গিয়ে সাইলেন্ট ভ্যালি না খুঁজে আমরা খুঁজতে লাগলাম সেই পাহাড়ি রাস্তা, এবং ঠিক যে জায়গাটাই গুগল সাইলেন্ট ভ্যালি বলে লোকেশন দেখাচ্ছিল ঠিক সেইখানেই দেখা মিলল একটা ছোট্ট পাহাড়ি রাস্তা বলা হয়তো ভুল হবে, তবে বোঝা যাচ্ছে যে সেই পথ দিয়ে কোনো না কোনো একদিন কোনো ট্যুরিস্ট নিশ্চয়ই গেছেন। তাই আমরাও গাড়ি থেকে নেমে, আমি আর ড্রাইভার দাদা অর্থাৎ চিলিং ভাই সাহেব, আমরা দুজনে মিলে একটু অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়লাম সেই সাইলেন্ট ভ্যালি খুঁজতে। সো ফ্রেন্ডস, আমরা পেডং যাচ্ছিলাম, যাওয়ার পথে যে রাস্তাটা একটা মোড় পড়লো, যেখান থেকে শিলারিগাঁওয়ের যাওয়ার রাস্তাটা ভাগ হয়ে যাচ্ছে। ওই শিলারিগাঁওয়ের রাস্তা দিয়েই আমরা কিছুটা এসে চলে এসেছি সাইলেন্স ভ্যালিতে। এটা অনেকেই আসে না বা জানে না, তাই আমরা খুঁজতে খুঁজতে এলাম, একটু এগিয়েও গেছিলাম। তারপর একজন লোকাল এখানে গাছ কাটছিল, তাকে জিজ্ঞেস করে বললো পিছে, আবার পিছনে এসে খুঁজে এই একটা রাস্তা আপাতত পেয়েছি। এই রাস্তা দিয়ে দেখি যাই ওই সাইলেন্ট ভ্যালিটা খুঁজে পাই কিনা। এই হচ্ছে রাস্তা, ওই পাইন বনের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, দেখি কিছু সাইলেন্ট ভ্যালি পাই কিনা। আমরা পুরোটাই এই গুগল ম্যাপের সাহায্যে এলাম, যেখানে বললো যে সাইলেন্ট ভ্যালি, ওখানেই দাঁড়ালাম। তারপরেই খুঁজে পেয়ে গেলাম একটা হাঁটার রাস্তা। এরকম রাস্তা আছে মানে টুরিস্ট একবার না একবার এসছে, জায়গাটা কেউ নেই যদিও। পাইন ফরেস্টের মধ্যে অ্যাডভেঞ্চার করছি এখন, দেখি কোথায় হাইকিং টাইপ। এটা আমি আর আমাদের ড্রাইভার দাদা চিলিং ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি এই সাইলেন্ট ভ্যালি খুঁজতে। ফ্রেন্ডস, মনে হচ্ছে আমরা খুঁজে পেয়েছি সাইলেন্ট ভ্যালি আর কি। এরকম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। ওই যে সামনে একটা ভ্যালি, এটাকেই বলছে সাইলেন্ট ভ্যালি। একটু এটা ওয়ান টাইপ অফ হাইকিংয়ের মতো, তবে হাইকিংয়ের মতো অত কঠিন না বা অনেক উঁচু নিচেও না, একটুখানি হাইকিং করলেই এই যে সাইলেন্ট ভ্যালি। কি সুন্দর লাগছে, এটা নতুন জায়গা এক্সপ্লোর। তোমরা আসতে পারো, ওই শিলারিগাঁওয়ের পথ দিয়ে কিছুটা আসতে হবে, ওই 1-1.5 কিলোমিটার মতো, তারপরেই
গুগল ম্যাপের একটু সাহায্য নেবে, যেখানে বলবে দাঁড়াতে, ওখানে দাঁড়িয়ে একটু খুঁজে নেবে, যেটা মাটির রাস্তা মতো আছে, ওখান দিয়েই পেয়ে যাবে। একটু হাইক করে নিচে এলে এইরকম একটা সাইলেন্ট ভ্যালি পেয়ে যাবে। এই যে এই ভ্যালিটাকেই বলছে সাইলেন্ট ভ্যালি। এটা অনেকটা ওই নামথিং পোকরি যখন শুকনোর সময় শুকিয়ে যায় ওরকম লাগছে। খোদাইগুলো দেখছো, এগুলো ওয়াইল্ড বোর, মানে জঙ্গলি শুয়োর যেগুলো আছে, তারা এরকম মাটি খুঁচিয়ে খুঁচিয়ে এরকম করেছে। ইয়ে হে সাইলেন্ট ভ্যালি। একটা অন্যরকমই ফিলিং হচ্ছে, চারদিকে পাইন বন, মাঝখানে এরকম একটা ভ্যালি, আর রোদটা লাগছে, দারুণ লাগছে এখানটাই। কিন্তু এখানে অনেক টুরিস্টই আসে না, বা এখন তো পুরো ফাঁকাই দেখছি। খুব সুন্দর লাগবে। गूगल मैप के सहारे ही हमने एक्सप्लोरिंग द अनएक्सप्लोर्ड। हाँ हाँ, वो जो सिटोंग में नामथिंग पोखरी है, वो जब सूखा रहता वैसा लग रहा है। पूरा परिष्कार करने से ना हाँ हाँ, अच्छा हो जाएगा। थोड़ा इसको घिर कर थोड़ा बैठने का जगह बना देते, पूरा एकदम हो जाता। भारत में रहता ना, इसलिए थोड़ा परमिशन लेना पड़ेगा। এই হচ্ছে সাইলেন্ট ভ্যালি। ফ্রেন্ডস, এখানে কিছুক্ষণ চুপ করে দাঁড়াবে, দেখবে মন শান্ত হয়ে যাবে। এত সুন্দর জায়গাটা, মানে একদম শান্ত, কেউ নেই, আর তার সাথে শুনতে পাবে ঝিঝি পোকার আওয়াজ, বিভিন্ন পাখির ডাক। অসাধারণ লাগছে জায়গাটা। আনএক্সপ্লোর্ড প্লেসকে এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে। ওইদিকে পাইন বন, এটা হচ্ছে পুরো পাইন বনের মধ্যে। অনেকক্ষণ ছিলাম, কিছুক্ষণ ভালো লাগলো, বেশ মনটা শান্ত হয়ে গেল। আবার এই জঙ্গলের এই ছোট্ট একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছি। রাস্তাটা খুবই ছোট, একটু আস্তে আস্তে যাবে, কারণ যে পাইন গাছের শিকড়গুলো এরকম ওপর ওপর আছে, হোঁচট খাবে না যেন। আমি একবার আসার সময় হোঁচট খাচ্ছিলাম। আস্তে আস্তে হাইক করে যেতে হবে। পাইন বনটা দেখো, এটা কিছুটা হাইকিং টাইপ, হ্যাঁ না? মানে গাড়িটা দাঁড়িয়ে এই দিক দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে সাইলেন্ট ভ্যালি চলে গেছিলাম। খুব দারুণ লাগলো এটা আজকে, এক্সপ্লোরিং দ্য আনএক্সপ্লোর্ড। এই মোড়টা থেকে যে সিলারিগাঁও লেখা আছে, এই রাস্তা দিয়ে আমরা চলে গেছিলাম ওই সাইলেন্ট ভ্যালিতে। এখন আমরা আবার ইউটার্ন নিয়ে টুয়ার্ডস পেডং জার্নি শুরু করলাম। পেডং বাজারের কিছুটা আগে ডান দিকের একটি রাস্তা নেমে গেছে পেডং মনেস্ট্রির দিকে। বহু পুরনো এই মনেস্ট্রির অরিজিনাল নাম সাংচেন দোরজে মনেস্ট্রি। ফ্রেন্ডস, পেডং যাওয়ার পথে একটা মনেস্ট্রি পড়লো, যেটা হচ্ছে সাংচে দোরজে মনেস্ট্রি। কি নামটা হয়তো আমি ঠিক বলতে পারলাম না, নামটা কিছুটা এরকমই। ওই ওপরে মনেস্ট্রি। আমাদের গাড়ি এখানে রইলো, আর এখানে যেহেতু গাড়ি ভেতরে যাবে না, হেঁটেই উঠতে হবে। ফ্রেন্ডস, যাচ্ছি এখন সাংচেন দোরজে মনেস্ট্রিতে। ওপরে ওই মনেস্ট্রি, আমরা এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে উঠে চলে যাচ্ছি ওই মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটাও দেখছি তেমন একটা কেউ টুরিস্ট এখন আসেনি। এগুলো অ্যাকচুয়ালি একটু আনএক্সপ্লোর্ড জায়গা পেডং যাওয়ার পথে, তাই আমি এগুলোকে কভার করছি যাতে তোমরা এক্সপ্লোর করতে পারো। মনেস্ট্রিতে গেলে মানে আলাদা একটা শান্তি লাগে, তাই জন্য আমরা মনেস্ট্রিটাকে দেখতে ভালোবাসি, আমাদের বিশেষ করে। তাই জন্যই দেখলাম, একটা গুগল ম্যাপেই দেখলাম যে একটা সাইডে মনেস্ট্রি আছে, সাংচেন দোরজে মনেস্ট্রি। সেটা খুঁজে খুঁজে গুগল ম্যাপ অনুসারে চলে এলাম সাংচেন দোরজে মনেস্ট্রি। এই যে সেই মনেস্ট্রিটা, সাংচে দোরজে মনেস্ট্রি। 1700 সালে তৈরি হয়েছিল এই সাংচেন দোরজে মনেস্ট্রি। তখন এখানে ভুটানিদের রাজত্ব। বলা হয় এক শক্তিশালী বৌদ্ধ ধর্মগুরুর দেহ কোনো ওষুধপত্র ছাড়াই এখনো সংরক্ষিত আছে এখানে। সাংচে দোরজে যে মনেস্ট্রিটা, ওই মনেস্ট্রির ওপরে যে মনেস্ট্রিটা আছে ওপর দিকে, এটা হলো এইটা। ভেতরে প্রবেশ করেছিলাম। এমনি এটা তালা দেওয়া থাকে, একটা মিলিটারি গ্রুপ এসেছিলো, তাই ওদের খুলে দিয়েছিল। সেই ইয়েতে আমরাও ভেতরটা প্রবেশ করে ভেতরটা দেখলাম, খুবই ভালো লাগলো। আর নিচেও আর একটা মনেস্ট্রি আছে ওই দিকে, সেটা এখন গিয়ে দেখবো। এই হচ্ছে সাংচে দোরজে মনেস্ট্রি। ফ্রেন্ডস, ঠিক ওই যে ওইদিকে হচ্ছে সাংচে দোরজে মনেস্ট্রিটা, আর তার নিচেই এরকম প্রচুর ঘর টাইপ আছে, যেমন আমাদের রামকৃষ্ণ মিশনের হোস্টেল টাইপ।
তেমনই এখানে মনাস্ট্রিতেও এরকম হোস্টেল টাইপ আছে, ছোট বাচ্চা লোক যারা ওরা থাকে, যেটা প্রত্যেকটা মনাস্ট্রিতে হয়, যেমন লাভা মনাস্ট্রিতেও আছে, ওখানে থেকে ওখানে পড়াশোনা করে হোস্টেলের মতো। এই ঘরগুলোতেই ছোট বাচ্চা লোক থেকে পড়াশোনা করে এখানে থেকেই। জায়গাটা খুব সুন্দর, শান্ত, চারদিকের পরিবেশটা কি শান্ত। দেখা হয়ে গেছে আমাদের এই সাংচেদোর যে মনাস্ট্রি। চলো এবার নেক্সট স্পটে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা এখন ক্রস করছি পেডং বাজার। ফ্রেন্ডস, আমরা এই পেডং বাজার ক্রস করলাম, ক্রস করেই পড়লো স্যাক্রেড হার্ট চার্চ। ওখানেই আছে স্যাক্রেড হার্ট স্কুল, তার পাশেই হচ্ছে স্যাক্রেড হার্ট চার্চ। এবার ওপরে গিয়ে দেখাচ্ছি, এই দিক দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। এই যে স্যাক্রেড হার্ট চার্চ, পাশে হচ্ছে স্যাক্রেড হার্ট স্কুল। ফ্রেন্ডস, এটা পেডংয়ের ব্লক ডেভেলপমেন্ট অফিস, এদিকে হচ্ছে স্যাক্রেড হার্ট চার্চ পেডং। এটা হচ্ছে চার্চ, আর ওখানে একটা কুটির আছে, ওখানে এই চার্চের ফাদার উনি থাকেন। এই পিছনে হচ্ছে স্যাক্রেড হার্ট চার্চ, 1882-তে এস্টাবলিশড হয়েছিল। কালিম্পংয়ে প্রথম ক্যাথলিক চার্চের নির্মাণ এই পেডংয়েই হয়েছিল। পেডংয়ের গল্প শুরু হয় প্রায় 300 বছর আগে, যখন ভারতের সাথে চীন তিব্বতের রমরমা ব্যবসা। ও দেশ থেকে ব্যবসায়ীরা সিল্ক প্রকৃতি বিক্রি করতে আসতেন দীর্ঘ পথ পেরিয়ে আমাদের এই কালিম্পংয়ে। তখন আর গাড়ি কোথায়, রাত্রি বাস করতে থামতেই হতো এই পেডংয়ে। পেডং তখন সত্যিই পাইনে ঢাকা, আকাশ দেখা যায় না। সেই সময় ফ্রান্স থেকে খ্রিস্ট ধর্ম প্রচার করতে কিছু ফরাসি ধর্মপ্রচারক এসেছিলেন এই ভারতে। ভারতের মতোই তিব্বতেও খ্রিস্ট ধর্ম প্রচার করতে তারা তিব্বতে যেতে চেয়েছিলেন, কিন্তু তিব্বতে তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি, ফলে তারা তিব্বতে আর যেতে পারেননি। এই পেডংয়েই তারা থেকে যান এবং পুনরায় তিব্বত যাওয়ার আশায় এই পেডংয়েই তারা বেস ক্যাম্প বানালেন। তখনই তারা এই পেডংয়েই এই চার্চ এবং একটি অরফানেজ শুরু করেন। ধীরে ধীরে সেই অরফানেজ থেকে তারা একটি স্কুলও শুরু করেন, সেন্ট জর্জ স্কুল। এই স্কুলটাই এখন স্যাক্রেড হার্ট স্কুল নামে পরিচিত। ফ্রান্স থেকে যে সকল ফরাসি ধর্মপ্রচারক এসেছিলেন এই ভারতে, তাদের মধ্যে একজন ছিলেন ফাদার অগাস্টিন ডেসগোডিন। ওনার তিব্বতের প্রতি ছিল অকৃত্রিম ভালোবাসা, তাই তিনি চেয়েছিলেন ভারতের মতো তিব্বতেও খ্রিস্ট ধর্ম প্রচার করতে। তাই জন্য তিনি তিব্বতী ব্যবসায়ীদের সঙ্গে ভাব জমালেন, যারা ব্যবসার পর এই পথেই আবারও দেশে ফিরতেন। কিন্তু সে যখন তাদের সাথে যেতে চাইলেন, কেউ তাকে নিলেন না এবং তিব্বত থেকেও তাকে তিব্বতে প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে তিনিও বাকিদের মতোই এই পেডংয়েই থেকে যান। তবে ফাদার অগাস্টিন ডেসগোডিনের সঙ্গীরা এক প্রকার জেদ করেই সেই অজানা দুর্গম পথে পা বাড়ান তিব্বতে পৌঁছাবেন বলে। অনেকেই পথে মারা যান, যারা পৌঁছালেন তারাও আর ফিরলেন না। কিন্তু আমৃত্যুর তিনি তাদের ফেরার আশা ছাড়লেন না। ফাদার অগাস্টিনের এই অক্ষয় আশা এবং তার তিব্বতের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্যই তিনি পাহাড়ের গায়ে ঠিক এইখানেই একটি ক্রুশ প্রতিষ্ঠান করেন 1882 সালে, যার মুখ তিব্বতের দিকে। তিনি ভেবেছিলেন যে সকল ধর্মপ্রচারক যারা ফিরে আসেননি, বা যদি তারা কোনোদিন ফিরে আসেন, তাহলে তারা এইখানে অবস্থান করবেন এবং এই স্থানে এই ক্রসটি দেখতে পাবেন। তাদের উদ্দেশ্যেই ফাদার অগাস্টিন এই ক্রসটিকে এইখানে প্রতিস্থাপন করেন। সেই থেকেই এখানকার নাম হয় ক্রস হিল। তবে শুরুতে এখানে কেবল ক্রুশটিই ছিল, ওপরে যিশু মূর্তিকে স্থাপিত করা হয়েছিল অনেক পরে। ক্রস হিলকে সেদেশ থেকেও দেখা যায়। যারা ঘরে ফেরেননি, একদিন ঠিক ফিরবেন। এই ছিল ক্রস হিলের ইতিহাস। কেমন লাগলো এই ইতিহাস অবশ্যই কমেন্টে জানিও। এই হচ্ছে ক্রস হিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই গেটটা এখন বন্ধ আছে, তো ভেতরে যেতে পারলাম না। আগে এটা এখানে খোলা থাকতো, কিন্তু এখন এটাকে অনেক দিন ধরেই বন্ধ আছে, কারণ এখানে সবাই আসে এসে নোংরা করে বলে ভেতরে আর যেতে দেয় না। এই বাইরে থেকেই দেখতে পারবে। এই হচ্ছে ক্রস হিল।
এর অপর পারেই হচ্ছে হিমালয়ান পিকসগুলো, যেগুলো এখন ভালো দেখা যাচ্ছে না যদিও মেঘের জন্য। তারপরেই হচ্ছে তিব্বত। আজকে আমাদের পেডংয়ের প্রায় সব দ্রষ্টব্য জায়গাগুলোই দেখা হয়ে গেছে। এবার আমরা পেডংয়ের একটি হোমস্টেতে যাচ্ছি। আগে থেকেই ছিরিং ভাই সাহেবকে বলে আমরা এই হোমস্টেটাকে বুক করে রেখেছিলাম। হোমস্টের নাম মিলন টপ হোমস্টে। পৌঁছে গেছি আমরা মিলন টপ হোমস্টেতে। মিলন টপ ভিউ পয়েন্ট ক্যাফে অ্যান্ড গানচেনজঙ্গিয়া হোমস্টে। এটা একটা ভিউ পয়েন্ট কাম হোমস্টে। এখানে ভিউ পয়েন্ট হিসাবে নর্মাল টুরিস্টরা আসে, প্লাস এখানে থাকতেও পারো। মিলন টপ হোমস্টে পেডং। ফ্রেন্ডস, মিলন টপ হোমস্টেতে চলে এসেছি। এখানে দু রকম রুম আছে, মানে একরকম আমাদের দু রকম অপশান দিয়েছে। একটা একটু ছোট আর একটা একটু বেশি বড়। তাই ছোটোটা হচ্ছে এইটা, এখানে ডবল বেড, ওখানে একটা সিঙ্গেল বেড। এটাটাও আমাদের হয়ে যেত। বাথরুমটা পরিষ্কার, মোটামুটি বড়, খুব একটা বড় না। এই হচ্ছে ছোট রুমটা। তবে এটাই কাঞ্চনজঙ্ঘা ভিউটা নেই। কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে ওই বড় রুমটাই। সাইডের ব্যালকনি দিয়ে চলো। আর এই সামনে আর একটা আমাদের দিয়েছে এইটা। এটা রুমটা অনেকটাই বড়, সিঙ্গেল 4টে বেড মতো। সিঙ্গেল বলেও ভুল হবে, একটু বড় সিঙ্গেলের চেয়ে, তবে একজন করেই এনাফ। রুমটা অনেকটাই বড়, তাই ঠিক করলাম এটাই নিই, সুবিধা হবে। এই হচ্ছে ওয়াশরুমটা, গিজার আছে, কোমোড অ্যাভেলেবেল, আর এইদিকে বেসিন, ফ্রেশ মিরর, পরিষ্কার আছে। আর এইদিকেই পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউ। ওইদিকে এখন তো দেখা যাচ্ছে না। এই রুমটা আমরা নিলাম, যথেষ্ট বড়। আর এই বেরিয়েই হচ্ছে ফ্রন্ট ভিউটা এখানে আছে। ওইদিকে একটা ছোট্ট মোটো মনেস্ট্রি আছে, পরে যাব হেঁটে। ওই দিক দিয়ে আমরা উঠলাম। তবে কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছে আর দেখতে পাবো না, পুরো মেঘ আকাশে ঢেকে যাচ্ছে। সকালে কি দেখলাম, কাঞ্চনজঙ্ঘার দিকটাই শুধু মেঘ, এখন পুরো আকাশ মেঘে ছেয়ে গেছে। বৃষ্টি হলেও হতে পারে, জানি না। ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তাহলে লাঞ্চটা কেমন হয় দেখে আসি। একবার গেছিলাম, বেশ ভালো মতোই আয়োজন করেছে। আমরা যে ফ্লোরে আছি তার ওপরের ফ্লোরে হচ্ছে এই লাঞ্চ ডাইনিং রুম। এই মিলন টপ হোমস্টে ডাইনিং রুমটা কিছুটা এরকম, খুবই সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটি ফিল পাবে এখানে। অবশ্যই এসো এখানে, মানে পেডংয়ে থাকলে এই চেষ্টা করো মিলন টপ হোমস্টেটা বুক করে দেওয়ার। আর এটা কিন্তু ডিমান্ড প্রচুর, মানে যখন ডিসেম্বরে ছুটি পড়বে বা যেখানে মানে সিজন টাইমে, মানে আগে থেকে বুক না করে রাখলে কিন্তু পাবে না। এখানে এমন কিছু বেশি রুম নেই, অল্প কটাই রুম আছে। আমরা একটু অফ টাইমে এসেছি বলে রুমটা পেয়ে গেছি যদিও। ডাইনিং এরিয়াটা খুব সুন্দর, ওইদিকে কিচেন। অনেক দিন পর মাছ খাবো আজকে। আজকে দুপুরে লাঞ্চে মাছ দিচ্ছে। কতদিন মাছ খাইনি, 3 দিন হয়ে গেল। যদিও আমি মাছ অতটা ভালোবাসি না, চিকেনটাই ঠিক আছে আমার কাছে। আমাদের দিয়ে দিচ্ছে ভাত, একটা কোনো স্যালাড ফ্যালাড টাইপ কিছু হবে। আর এটা মনে হচ্ছে স্কোয়াশের তরকারি। খেয়ে দেখে বলছি, দেখতে তো হেভি হয়েছে, খেয়ে দেখি। ভাতগুলো খুব ছড়া খুব সুন্দর দিয়েছে। আমাদের এখানে মাছের ঝোল আর হচ্ছে ডাল। খাওয়াটা শুরু করে দিই। আর এটা যেটা বললাম, এটা হচ্ছে মূলোর আচার, আর এটা স্কোয়াশের তরকারি। খাওয়া শুরু করে দিই। স্কোয়াশের তরকারিটা দিয়ে খাচ্ছি, ভালো হয়েছে। খাওয়ার স্বাদটা ভালো। মূলোর আচার এটা মোটামুটি লাগলো, আমি মূলোটা অত ভালোবাসি না। ফ্রেন্ডস, এখন খাচ্ছি ডালটা মোটামুটি লাগলো, খুব একটা টেস্টি লাগলো না, মানে একটু পাতলা জাতীয় হয়েছে। ফ্রেন্ডস, এখন এই মাছটা নিলাম। এই ছোটো 2 পিস মতো মাছ দিয়েছে, বড় মাছই। ঝাল হয়েছে খুব, খেতে ভালো হয়েছে, ঝাল হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ মোটামুটি ভালোই লেগেছে। মাছ ছিল, মাছটা একটু ঝাল করে ফেলেছিল যদিও, তবে মাছ খেয়ে একঘেয়েমি থেকে একটু মুখ ছাড়লো। ভালো লেগেছে মাছটা ভালোও ছিল। আর সবজিটা মোটামুটি ছিল, ডালটাও মোটামুটি ছিল, ভাতটা খুব সুন্দর ছিল। এখন এই হোমস্টের সামনে দিয়ে, ওই যে পেছনে হোমস্টে, এর সামনে দিয়ে বেরিয়ে পড়েছি। এখানে একটা ছোট্ট মতো মনেস্ট্রি বা স্তূপা ওরকম একটা কিছু আছে। আর ওইদিকে একটা পার্ক আছে, ওই দিকটা একটু ঘুরে আসি চলো। তারপরে এই হোমস্টের পাশ দিয়ে এই দিকটা দিয়ে নিচেও যাওয়া যায়, ওদিকে একটা ভিউ পয়েন্ট মতো আছে, ওটাও যাব। ওই যে হোমস্টে আমাদের, এখানে পার্ক। আর এই ফুলটা খুব সুন্দর, লাল টকটকে, লাল না ঠিক, এটা একদম ডিপ পিঙ্ক কালার। লালচেও ঠিক না, ডিপ পিঙ্ক আর লালচে এরকম কম্বিনেশন, দারুণ লাগছে ফুলটা। ওই জায়ান্ট চন্দ্রমল্লিকাগুলোকে দেখো কি সুন্দর হয়েছে।
অনেকগুলো এক জায়গায় হয়েছে। আমরা এখন ওই হোমস্টের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে একটু নিচে নামছি। ওইদিকেও একটা ভিউ পয়েন্ট মতো আছে, ওই যে ওইখানটায়। এরপর ধীরে ধীরে দিনের আলো ফোরালো, আকাশ আরো মেঘলা করে এলো, ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় বিকেল 5টা। রুমেই দিয়ে গেল বিকেলের চা আর পকোড়া। চাটা বেশ ভালোই খেতে, পকোড়াটাও বেশ ভালো, আর অন্য দিনের চেয়ে সাইজে একটু বড় আর খেতে বেশ ভালোই ক্রিস্পি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে ওই 7:40 মতো। আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছিল অনেক আগেই, 5:30টার সময়। আমি তখন আর অত ভিডিও করিনি। এখন যাচ্ছি ডিনার করতে, কারণ কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে তো। আর এখানে বসে থেকেও বেশি লাভ নেই, সকাল সকাল লাঞ্চও হয়ে গেছে, সব সকাল সকাল হয়ে গেছে বলে ডিনারটা বললাম 7:30 থেকে 8টার মধ্যে রেডি করে দিতে। চলো এখন ডিনার করতে যাই। রাতের পাহাড়টা কিছুটা এরকম লাগছে, ওইদিকে পাহাড়ের আলোগুলো বেশি ভালো বোঝা যাচ্ছে, এদিকে অতটাও বোঝা যাচ্ছে না, হালকা আছে। আর এদিকে পুরো ঘুটঘুটে অন্ধকার। চলো আমরা উপরে ডাইনিং রুমে যাই। এই হোমস্টের লোকেশন আর ভিউ ঠিক যতটাই ভালো, এখানকার খাবারের পরিষেবা ঠিক ততটাই খারাপ। সেটা আমরা দুপুরের পর খুব একটা ভালো না বুঝতে পারলেও রাতের ডিনারের পর এই হোমস্টের খাবারের পরিষেবা কেমন তা খুব ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। ডিনারে প্রায় সব হোমস্টেতে যা দেয় তাই দিয়েছিল, কিন্তু রুটিগুলো খুবই মোটা ও শক্ত। চিকেন কারিটা একদমই ভালো লাগেনি, চিকেন পিসগুলো ছোট এবং একদমই ভালো সেদ্ধ হয়নি। আলু ভাজাতে তেলের পরিমাণ আলুর চেয়েও বেশি, আর যে লোকাল গোর্খা ডালটা দিয়েছিল, আমি খুব ভুল না হলে ওরকম কোনো ডালই হয় না। ফ্রেন্ডস, আমরা এই ডিনার করে এলাম, তবে একটা কথা আছে না, মানে বাইরে থেকে দেখলেই প্রথমে জাজ করা যায় না। আমি এই পেডং এই হোমস্টেটাই আমাদের ড্রাইভার দাদা চিরিং ভাইকে বলেছিলাম চুজ করতে, কারণ আমিও যা ইউটিউব ভিডিওস দেখেছি আমার বেশ ভালো লেগেছিল যে এই পেডং এই মিলন টপ হোমস্টেতে বেশ একটা ভালো প্রিমিয়াম স্টে হবে, প্লাস মিলন টপ ভিউ পয়েন্ট আছে, সেইটা আরও একটা কারণ ছিল। কিন্তু আমি যখন প্রথমে ঢুকি আমারও সেটাই মনে হয়, খুবই বেশ প্রিমিয়াম স্টাইল। ওপরে ডাইনিং রুমটা একদম প্রিমিয়াম ক্যাটাগরির, কিন্তু বাইরে থেকে যতটা দেখতে মানে তখন দেখে বুঝেছি, আসলটা এখন আস্তে আস্তে বুঝতে পারছি। এই অফবিটে তোমরা কোনো দিন যদি ঘুরতে আসো, এমন হোমস্টে নেবে না যেখানে একটু বেশি হয়ে গেছে আর কি, বেশি নাম করা হয়ে গেছে। বা মেইনলি যেটা দেখবে যে হোমস্টের যে মালিক, সে মালিক থাকছে কিনা, বা হোমস্টের যে মালিক সে অন্য কারোর ওপর ফেলে দিয়ে সেই রান্নাগুলো হচ্ছে, তাহলে কি হয়, সেই যত্নটা থাকে না। আমরা যখন কাফেরগাঁওতে ছিলাম, কাফেরগাঁওয়ের যে হোমস্টেটা যে ওনার, তারাই রান্না করছিল, তারাই সার্ভ করছিল, মানে যথেষ্ট যত্ন পাওয়া গেছে। কিন্তু এইখানে কিন্তু এই এখানকার যে মেন মালিক, তিনি জাস্ট এমনি নিচের রিসেপশনটাকে কন্ট্রোল করে, তাছাড়া এই যে কিচেনের ডিপার্টমেন্টে আলাদা স্টাফ আছে। এটা আমি অনেকবারই অফবিট ঘুরেছি বলে আমি এক্সপিরিয়েন্স করেছি। প্রত্যেক জায়গায় একই দেখেছি, যেখানেই একটু ওই গ্রাম্য স্টাইলে ওরা কি বলবো, মানে যে মালিক, তারাই মালিকের পরিবার তারাই হ্যান্ডেল করে রান্নাটা করছে এবং তারাই সার্ভ করছে, সেখানে অনেকটা যত্ন পাওয়া যায়। কিন্তু এখানে কি হয়েছে, প্রথম কথা এটা একটা ক্যাফে টাইপ, মানে মিলন টপ ক্যাফে আছে ওপরে, ক্যাফে যে স্টাফরা তারাই এই হোমস্টের যারা থাকছে রুমগুলোতে তাদের খাবারের দায়িত্ব নিচ্ছে। তো প্রথম সমস্যা যেটা পড়লাম, প্রথম থেকেই বুঝতে পারি অনেক কিছুই কিন্তু মানে রেস্টুরেন্ট বা ক্যাফেতে যেমন জমানো থাকে, জমিয়ে ইউজ হয়, সেরকম একটা স্টাইল পেলাম। আমি যদি এখানে বলি যে পুরোপুরি ঘরোয়া স্টাইলের তোমরা এখানে পাবে খাবার দাবার, এখানে সেটাই আমি ভেবেছিলাম বাট আমি একটু ভুল করেছিলাম ভেবে। এবার মূল কথায় আসি, রাত্রিরে যে রুটিগুলো খেলাম খুবই বাজে ছিল, মানে রুটিগুলো খুবই মোটা, ভালো নরম না। তা আমরা বলাতে ওনারা বললো যে মেন যে কুক সে ছিল না, ওরা স্বীকার করলো যে হ্যাঁ আমাদের একটু ভুল হয়েছে, যে মেন আমি যে কুক সে আমি ছিলাম না আর কি, উনি ছিল না, তার পরিবর্তে ওনারা আরেকজন স্টাফ করেছিল, তাই জিনিসটা একটা ভালো হয়নি।
তারপর যে চিকেনটা, সকালে তো মাছ খেয়েছি, মাছের যে গ্রেভি আর চিকেনের গ্রেভি কোনো ডিফারেন্স পাইনি। এবং চিকেনগুলো বোঝাই যাচ্ছে আগে থেকে পুরো সেদ্ধ করা, টাটকা তো একদমই না। সেই সেদ্ধ করা চিকেনকে জাস্ট কারির মধ্যে মিশিয়ে দিয়েছে, সেই জন্য ভেতর পর্যন্ত কোনো কারির রস ঢোকেনি এবং শুধু ভেতরটা জুসি, ওই জল দিয়ে সেদ্ধ করা বলে যেমন রেস্টুরেন্টে হয়। তো এটাই আমি খুব দুঃখ পেলাম যে আমি এত সুন্দর ভেবেছিলাম খুব ভালো একটা হোমস্টে, এরকম খাবারের হলে আমি তোমাদের কি করে রেকমেন্ড করব। তাই আমি রেকমেন্ড করছি এটাতে ওইটা ভেবো না। অনেক হয়তো ইউটিউবে ভিডিও পাবে, বা আমিও যে উদ্দেশ্যে এসছিলাম যে এত ভালো একটা হোমস্টে আমি তোমাদের সন্ধান দেবো। এখানে মিলন টপ ভিউ পয়েন্ট থেকে বিশাল সুন্দর একটা ভিউ পাওয়া যায়, ভিউটা পাওয়া যায়, বাট এখানকার খাবার দাবার কোয়ালিটি খুব বাজে। এইগুলো আমার মনে হয় আমরা বলেছিলাম দিতে আলু ভাজাটাও ঠিক আছে, এইসব ঢাকার জন্য হয়তো ওরা কি করেছে, যে ডাল ছিল সে ডালের মধ্যেও মেবি আমি ঠিক জানি না, পাঁপড়, ওরা বললো পাঁপড় দিয়ে দিয়েছে, পাঁপড় দিয়ে একটু পাঁপড় আর ডাল মিশিয়ে ওরা একটা বলে দিল আমাদের এখানকার লোকাল ডাল। সে আমি জানি না সত্যি কিনা, কিন্তু আমার তো মনে হলো তা নয়। জিনিসটা এত ওই রুটিটা খারাপ হয়েছে ওরা বুঝতে পেরেছে, তাই জন্য হয়তো আরও ঢাকার জন্য জিনিসটা ডালটা ওরকম ছিল দিয়ে দিয়েছে। বাট খাবার দাবার এখানে সিস্টেম একদমই বাজে। তারপর ভ্যারাইটিস অপশান নেই বলতে যাই বল, সকালে ব্রেকফাস্টে কি পাবো, একটু মোমো হবে বা চাউমিন হবে বা বলে না সব প্যাকেজে নেই। আমি অনেক জায়গায় ঘুরেছি, 1500 টাকার হোমস্টেতেও থেকেছি, 1300-1400 টাকারও হোমস্টেতে থেকেছি পার পার্সন আর কি, কিন্তু এরকম দেখিনি যে 1500 টাকা পার পার্সন যথেষ্ট। ওখানে শুধু অপশান আছে পুরি, পরোটা আর হচ্ছে রুটি, আর তার সাথে এই একই স্কোয়াশের তরকারি, আলুর দম। একটু ভিন্ন কিছু তো এখানে পাওয়া মুশকিল, তবে যদি চাই তো ওরা একটু চাউমিন বা মোমো করেই দিতে পারতো, কারণ এটা একটা ক্যাফে, প্যাকেজের মধ্যে নেই। আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে যতটা বাইরে থেকে এটা সুন্দর, ভেতর থেকে ততটাই কাঁচা। তাই আমি তোমাকে রেকমেন্ড করবো না এই মিলন টপ হোমস্টেতে থাকতে। এখানে আরও অনেক হোমস্টে পেয়ে যাবে, সেগুলো থেকে মজা আছে, কারণ সেগুলো যে মালিক তারাই চালায়, সেই জন্য সেই যত্নটা পাওয়া যায়। যত্নের সাথে করলে না সবই ভালো লাগে। এখানে কোনো যত্ন পেলাম না, শুধু ওই রুমটা ভালো, ভিউ আছে বলেই যে তোমাদের রিকমেন্ড করবো যে এই হোমস্টেটা খুব ভালো, এরকম তো হতে পারে না। আমাদের খাওয়াটাও দেখতে হবে, খাওয়াটা আস্তে আস্তে বুঝতে পারছি ভালো না। এবার সকালে দেখা যাক, একটু বললাম তো ওরা সকালে ব্রেকফাস্টটা কি করে, আশা করছি ভালো করবে, একটু বলেছি ওদের। সো এটাই বলার ছিল। এখন যারা ওরা ছিল ওরা সব বাড়ি চলে গেছে, তাই আমি এখানে বাইরে বেঞ্চে এসে কথাটা বলছি। আমার ভালো লাগেনি মিলন টপ হোমস্টে, আমি খুবই দুঃখিত। মানে আমিও যে এটাকে এক্সপেক্ট করেছিলাম, যে জন্য আমি ইউটিউবে সার্চ করে ভালো লেগেছিল, সেই জিনিসটা ঠিক পেলাম না। আমিও তো ইউটিউব দেখেই আমি চুজ করেছিলাম এবং বলেছিলাম এটা যদি পারেন যে ড্রাইভারদেরকে এটাই বুক করতে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা রাখছি। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আকাশটা দেখে মনে হচ্ছে হালকা হালকা ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখা যাক। গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 1 ডিসেম্বর 2025। সকালবেলা উঠে পড়েছি। গতকাল কিন্তু বেশ ওয়েদার মেঘলা ছিল, খুবই কালো কালো মেঘ এসেছিল, ভেবেছিলাম রাতে হয়তো বৃষ্টি হবে। ভালো খবর হচ্ছে আজকে অনেকটা ক্লিয়ার, মেঘ আছে হালকা হালকা কিন্তু তাও ক্লিয়ার, এবং কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো গোল্ডেন কালারের, কি সুন্দর লাগছে না? পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই যে এই মাথাটা একটুখানি থেকে গেছে বরফ মেঘে, তাও যেটুকু দেখা যাচ্ছে যথেষ্ট। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই দিকটাতে নাথুলার রেঞ্জগুলোও কিছুটা দেখা যাচ্ছে। এই যে যেহেতু পেডং, মানে অনেকটা ওপর দিকে সিকিমের কাছে, কারণ ওই পাহাড়গুলো সবই সিকিমের ওই দিকের পাহাড়গুলো, তাই ওইটা নাথুলাটাকে বেশ ভালোই দেখা যাচ্ছে। এটা নাথুলার রেঞ্জ, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই আর এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর লাগছে, সিঁদুরে লাল কালারটা হচ্ছে, সিঁদুরে লাল। কালকে রাতে আমি তোমাদের বলেওছি যে এখানকার এক্সপিরিয়েন্সটা অতটা ভালো হলো না। রুম টুম সবই ভালো, এখানকার খাবারটা একটু সমস্যা, মানে খাবারটা অতটা কোয়ালিটি ফুল পাবে না বা অতটা টেস্টিও হবে না। তাই বাইরে থেকে এটা যত দেখতে সুন্দর, ভেতর থেকে ওই খাবারের দিকটা অতটা ভালো না। তো আমি এটা রেকমেন্ড করবো না যে তোমরা এই হোমস্টেতে থাকো। যদি তোমরা ভিউ চাও, যে শুধু ভিউ নিয়েই তোমরা সন্তুষ্ট, সে থাকতে পারো, অসুবিধা নেই। আর খাবার নিয়ে যদি খুব একটা অসুবিধা না হয় থাকতেই পারো, সেটা তোমাদের ব্যাপার। এখানে আরও হোমস্টে আছে, দেখছি যদি আমি কিছু খোঁজ দিতে পারি পরে। চিং ভাইয়ের সাথে গিয়ে একটু ওইদিকে যদি অন্য হোমস্টের খোঁজ দিতে পারি চেষ্টা করবো, নাহলে তোমরা আরও অন্য অনেক হোমস্টে পেয়ে যাবে। মিলন টপ আমি যে ভেবে এসেছিলাম সেরকম মিলন টপ পেলাম না, আমার ধারণাটা একটু ভুল ছিল,
তাছাড়া আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে, বেশ ফ্রেশ ওয়েদার, মুডটা বেশ ভালো লাগছে আমার। নিচে মেঘ, মেঘেরও উপরে আমরা, আর উপরে সূর্যের প্রথম কিরণে সিঁদুরের রঙে রঙিন হয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা। সময় তখন প্রায় সকাল 7:30। আমাদের দিয়ে গেল সকালের চা। অনেক কিছুই এই হোমস্টের ভালো না হলেও চাটা বেশ ভালোই লাগছে আমার। ফ্রেন্ডস, সময় ঘড়িতে ওই 8:40। ওপরে আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। চলো ব্রেকফাস্টে কি দেয় দেখি। কালকে রাত্রির খাওয়াটা অতটা ভালো হয়নি, তা ওদের বলাতে আজকে সকালের চাটা বেশ ভালো করেছিল। দেখি ব্রেকফাস্টটা কিরম ভাবে সার্ভ করে। আর এখন কাঞ্চনজঙ্ঘাটি মাঝে মাঝে দেখা যাচ্ছে, আবার মাঝে মাঝে ঢেকে যাচ্ছে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার অবস্থা, হালকা হালকা দেখা যাচ্ছে। মেইন পিকটা ঢেকে গেছে প্রায়, ওই দিকে কিছুটা দেখা যাচ্ছে। ঠিক এই দিকে চলে এলে আমরা দেখতে পাবো নাথুলা রেঞ্জটা। ওই যে এইগুলো হচ্ছে নাথুলা রেঞ্জ। এইগুলো গতকাল যা মেঘ করেছিল, আমি ভাবলাম আজ থেকে একদম বৃষ্টি হবে বা একদম সারাদিন মেঘলা থাকবে, কিন্তু আজকে বেশ সকালের ওয়েদারটা খুব সুন্দর, রোদ ঝলমলে আকাশ, আকাশে হালকা মেঘ আছে। ফ্রেন্ডস, আমাদের এখন দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে দিয়েছে পুরি আর স্কোয়াশের তরকারি। খেয়ে টেস্ট করে বলছি পুরিটা কেমন। স্কোয়াশ का सब्जी अच्छा हुआ। আজকে স্কোয়াশের তরকারিটা খুবই ভালো করেছে কালকের থেকে। ফ্রেন্ড, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন চলে এসেছি এই মিলন টপ হোমস্টে একদম উপরের ছাদে, ভিউটা একবার ভালো করে দেখাতে। এখানে সামনে একটা হার্ট সাইন আছে, এখানে তোমরা বসে ফটো তুলতে পারবে। আর এখানে একদম সোজাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মানে কাঞ্চনজঙ্ঘার সাথে একদম এই ফটোটা আসবে। খুবই একটা দারুণ প্লেস এই মিলন টপ হোমস্টে। এখানকার খাবার দাবার মোটামুটি ভালো, খুব একটা ভালো বলবো না। কালকে রাত্রিটা একটু ভালো ছিল না বলাতে আজকে সকালে প্রত্যেকটা রান্নাই ভালো করেছে। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি। আজকে আমরা যাব মুনসুং। গাড়ি অলরেডি রেডি হয়ে গেছে, আমি একটু ছাদটা ঘুরে এলাম। ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিছু অনেকটাই ঢেকে গেছে মেঘে। আর এদিকে নাথুলা রেঞ্জটা। মিলন টপ হোমস্টেতে থাকলে তোমরা এই ভিউটা এনজয় করতে পারবে। তবে খাবার দাবার রাত্রিটা আমার এক্সপিরিয়েন্স একটু খারাপ হয়েছে। তাছাড়া বলাতে আজকে সকালে ভালোই রান্না করেছে। তাহলে এবার নিচে যাই। এই হচ্ছে রেস্টুরেন্টটা, ডাইনিং এরিয়া। এর পাশ দিয়ে যে সিঁড়ি আছে, ওপরে হচ্ছে মিলন টপ হোমস্টের ছাদ। এটা রিসেপশন এরিয়া। আমাদের গাড়ি রেডি, স্টার্ট দিয়ে দিয়েছে। চলো এবার বেরিয়ে পড়ি মুনসুংয়ের পথে। ফ্রেন্ডস, উঠে পড়েছি গাড়িতে, এবার রওনা দিলাম মুনসুংয়ের পথে। পেডংকে আপাতত এখন টাটা বাই বাই। এখন এই পেডং থেকে পেডং বাজার ক্রস করলাম, এখন সরে যাচ্ছি মুনসুং, আলগাড়া ট্যাক্সি স্ট্যান্ড। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম কালিম্পংয়ের আরও একটা অফবিট জায়গা মুনসুংয়ে, যে গল্প থাকছে আগামী পর্বে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। এইরকমই ট্রাভেল রিলেটেড ভিডিওস দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার পরের পর্বে।